গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। আজ ৪র্দশ পর্ব। এই তল্লাটে এই ইতিহাস এই প্রথম। সাহেব ডাক্তারকে ডাকার ইতিহাস। ভবতোষ মাস্টার, নিতাইচরণ আর নীলাম্বর বাণুজ্যের কুলমজানি পুতবউ, এই ১৩ স্পর্শের যোগে এই ইতিহাসের সৃষ্টি। খবর শুনে যে যেখানে ছিল সে সেখানেই দাঁড়িয়ে পড়ল, যে যে বয়সে ছিল সে সেই বয়সেই রয়ে গেল। বাণুজ্যের লক্ষ্মী ছাড়া রণচণ্ডী বউয়ের গুণপনা জানতে কারো বাকি ছিল না। শুধু ভেবে পেত না বউকে ওরা এখনো ঘরে ঠাঁই কেন দিচ্ছে, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে কেন দিচ্ছে না। বলা বলি করছে সবাই, ভেতরে কোনো রহস্য আছে, বাপের এক মেয়ে তো, আর বড় মানুষ বাপ, নির্ঘাত বাপ কোনো কড়ার করে বিয়ে দিয়েছে। বউকে বাপের বাড়ি খেয়ে দিয়ে দিলে বোধ করি বামুন বদ্যির সেই বিষয় সম্পত্তিগুলো নবাব পাবে না। তা নয় তো সমস্যা সমাধানের সবচেয়ে সোজা উপায়টা ত্যাগ করে বাণুজ্যগিন্নি গালাগালি সুলোসুলি বুক চাপড়াচাপড়ির ঘুরপথ ধরে মনের ঝাল মেটায় কেন? বউ বিদায় করে দেয়ার নাটকটা বারবার ঠিক জমে ওঠার মুহূর্তেই ভেস্তে গিয়ে ইদানিং সবাই হতাশ হয়ে গিয়েছিল এবং নিত্য নতুন একটা ঢেউয়ের যোগানদার হিসেবে সত্যকে বেশ একরকম পছন্দ করতেই শুরু করেছিল। আলোচনার একটা বড় খোরাক, আপন আপন ঘরের বৌঝিকে সুশিক্ষা দেবার সুবিধার্থে একটা কুদৃষ্টান্ত, এটাও একটা লাভের অঙ্ক বইকি। কিন্তু নবুর জ্বর বিকারে পড়া অবধি নবুর বইয়ের সমালোচনার উপযুক্ত ভাষাও আর খুঁজে পাচ্ছিল না কেউ। বেদে পুরাণের যাত্রা নাটকে এমন জাহাবাজ মেয়ে মানুষ তো কেউ কখনো দেখেনি, শোনেওনি, কাজেই ভাষাও সৃষ্টি হয়নি ওর জন্যে। তবু এতদূর বুঝি কেউ স্বপ্নেও কল্পনা করেনি। বউ নাকি নবুর বন্ধু নিতাইয়ের সঙ্গে আড়ালে দেখা সাক্ষাৎ করে 10 ভরির হারগাছা বিক্রি করিয়ে ভবতোষ মাস্টারকে দিয়ে ব্যবস্থা করে কলকাতা থেকে সাহেব ডাক্তার আনিয়েছে। আবার ভবতোষ মাস্টারের সঙ্গেও কথা কয়েছে। সাহেব ডাক্তারের চিকিৎসায় নবু বাঁচুক আর মরুক সেটা এখন চিন্তনীয় বিষয় নয়। চিন্তনীয় হচ্ছে বাণুজ্যের সম্পর্কে অতঃপর কিংকর্তব্য। ব্যাপারটা তো আর এখন গিন্নিদের এলাকায় নিবদ্ধ নেই। সমাজের মাথার মণি পুরুষদের মাথা টলিয়েছে। নবুর বউ শাশুড়ির সঙ্গে গলা তুলে কোঁদল করে, শ্বশুরের সামনে কথা কয়ে বসে, অথবা দজ্জাল জনচিত আরও বহুবিধ অকাণ্ড করে। তারা এযাবৎ গৃহিণী মারফত শুনে এসেছেন, কিন্তু তাতে বউটা সম্পর্কে বিরক্ত হওয়া ছাড়া আর কিছু করার ছিল না। কিন্তু এখন আর মেয়েলি কাণ্ড বলে উড়িয়ে দেয়া চলে না। এখন জাত যাওয়ার প্রশ্ন উঠেছে। হতে পারে বাণুজ্যে কর্তা সমাজের মাথা, কিন্তু মাথা বলি তো আর সবাইয়ের মাথা হাতে কাটবার আবদার চলে না। বাগদিনীর ছোঁয়াচটায় হাসাহাসির মধ্যে একরকম মেনে নেওয়া হয়েছে, আর ওটা এমন সৃষ্টি ছাড়া নতুনও কিছু কথা নয়। কিন্তু ঘরে দোরে যদি সাহেব ঢুকে, ঘরের বউ যদি পরপুরুষের সঙ্গে কথা কয়, সেটা মেনে নেবে সমাজ এতটা নখদন্তহীন হয়ে যায়নি। চণ্ডীমণ্ডপে বৈঠক বসে এবং 5 মাথা এক হয়ে এই স্থিরীকৃত হয়, প্রথমে নীলাম্বর বাণুজ্যকে চাপ দেয়া হবে পুতবউকে ত্যাগ করবার জন্যে। তারপর যদি সে তাতে রাজি না হয় অথবা না পেরে ওঠে, অবশ্যই পতিত করতে হবে নীলাম্বরকে। সমাজে বাস করা তো আর ছেলে খেলা নয়। ওই মুমূর্ষু রোগীটা সত্যি যদি সাহেব ডাক্তারের ওষুধ খেয়ে বাঁচতেও পারে। ওই লালমুখুদের ওষুধে ভেলকি খেলে শোনা যায়। ঈশ্বর করুন বাঁচুকি, ওকে একটা অঙ্গ প্রায়শ্চিত্ত করিয়ে মহাপ্রসাদ খাওয়াতেই হবে। আর ওই ভবতোষ মাস্টারটা, ওটাকে জল বিছুটি দিয়ে গ্রামের বাইরে বার করে দেবার কথা, কিন্তু শয়তানটা ডাক্তারের সঙ্গে সঙ্গেই গটগট করে গাড়িতে গিয়ে উঠে কলকাতায় লম্বা দিল। ঘোড়ার গাড়িতে চড়ে এসেওছে ডাক্তারের সঙ্গে। তা ওর আর বাস ওঠাবার প্রশ্ন কোথায়? নিজেই তো প্রায় বাস উঠিয়ে কলকাতায় গিয়ে বাসা বেঁধেছে। পিসিটা আছে, তাই কালে কশিনে আসে। আসামি বলতে হাজির শুধু নিতাইটা।
তা আপাতত ওকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহেব ডাক্তার রূপী আগুনটিকে ল্যাজে বেঁধে এনে লঙ্কাকাণ্ড ঘটিয়ে সরে পড়েছে। এখন আগুনের কাজ আগুন করছে। আগে ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। কোন ফাঁকে যে এসব যোগাযোগ করেছে সত্য ঈশ্বর জানেন। গ্রামে এত জোড়া চোখের উপর দিয়ে যেন ভানুমতির খেল দেখিয়ে দিলে। লোকে দেখল গ্রামের পথে ঘোড়ার গাড়ি। নীলাম্বর দেখলেন সে গাড়ি তার দরজায় থামল, আর তা থেকে নামল এক বাঘা সাহেব। বুকের রক্ত হিম হয়ে গেল নীলাম্বরের। সন্দেহ নেই এ গাড়ি কালেক্টরের কিংবা ম্যাজিস্ট্রেটের। নিশ্চয়ই কোনো শত্রু নীলাম্বরের নামে কিছু লাগিয়ে ভাঙিয়ে এসেছে, আর সেই বাবদ হাত করা এসেছে নীলাম্বরের জন্যে। কেন আসবে, কি সূত্রে আসা সম্ভব, এসব কথা ভাববার ক্ষমতা থাকে না নীলাম্বরের। খেয়াল থাকে না সঙ্গে সঙ্গে কে নামছে তা দেখবার। হাউমাউ করে গিয়ে প্রায় আছড়ে পড়েন তিনি সাহেবের সামনে। ওদিকে পাড়ায় ঘরে ঘরে বেতার বার্তা, নীলাম্বরের দরজায় ঘোড়ার গাড়ি থেকে সাহেব। আইন আদালত ছাড়া চট করে কারোর মগজে কিছু আসে না, এবং সকলে একবার করে জানলা দিয়ে একটু ফাঁক করে দেখে আর বলাবলি করতে থাকে, একেই বলে বিপদ একা আসে না, ওদিকে ছেলে শুষছে, এদিকে এই কাণ্ড। নীলাম্বরের বাড়িতেও উঁকিঝুঁকি চলতে থাকে। কিন্তু সহসা একজনের চোখে পড়ল সাহেবের গলায় নল ঝুলছে। ডাক্তারি ডাক্তারি নল ঝুলছে গলায়। একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল চারদিকে। ডাক্তার, সাহেব ডাক্তার এনেছে নবুর জন্যে। তলে তলে এই চালাকি খেলছে নীলাম্বর, অথচ কারোর সঙ্গে কোনো পরামর্শ নেই। এ যেন প্রতিবেশীর গালে আচমকা একটা থাপ্পড় বসিয়ে দেওয়া। আবার সাহেবের পায়ে ধরে কাঁদতে বসেছে। হ্যাঁ, প্রায় পায়েই পড়েছিলেন নীলাম্বর। ও সাহেব, আমি কিছু জানি না, আমি কোনো দোষে দোষী নই, ঘরে আমার ছেলে মরছে। সাহেব যে ভারী গলায় আশ্বাস দিলে, ভয় না আছে, রোগী ভালো হইয়া যাবে, তাও তার কানে ঢুকল না। কানে ঢুকল ভবতোষ মাস্টারের কথা। এ কি এরকম করছেন কেন? কলকাতা থেকে ডাক্তার এসেছে নবকুমারের চিকিৎসার জন্যে। নীলাম্বর তাকিয়ে দেখলেন, নিতাইকেও দেখলেন। মুহূর্তে অনুভব করলেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র ঘটেছে, আর সঙ্গে সঙ্গেই সেই ষড়যন্ত্রের নায়িকা হিসেবে সত্যর চেহারাটাই চোখের উপর ভেসে উঠল। কিন্তু কিসে করে কি হল, তা যে করেই হোক এখন টু শব্দ চলবে না। বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে ভবতোষ মাস্টারের সঙ্গে সঙ্গে নিজের ঘরে চোরের মতো ঢুকলেন নীলাম্বর। সত্য নিশ্চল প্রস্তর প্রতিমার মতো দাঁড়িয়েছিল সেই রোগীর মাথার কাছে বাগানের দিকের জানালায়। কপাটটা এমনভাবে আড় করে রেখেছিল যাতে সে নিজে ঘরের মানুষদের দেখতে পায়, ঘরের মানুষরা তাকে দেখতে না পায়। ভবতোষ মাস্টারের সঙ্গে সঙ্গে যখন তার চাইতে প্রায় হাতখানেক লম্বা দশাশই গড়ন লাল টকটকে মানুষটা ঘরে ঢুকল, কেন কে জানে বুকটা কেঁপে উঠল সত্যবতীর। তারপর হঠাৎ দু চোখ ভরে উপচে জল এলো। দৃশ্য তো হাত জোড় করল না, মনে মনে নম্র প্রণামে বলল, বাবা, তোমার আসপদ্দল অবাধ্য মেয়েটাকে মাপ করো, দূর থেকে আশীর্বাদ করো যেন তার হাতের নোয়া শীতে সিঁদুর বজায় থাকে। বুঝেছি তোমার বুকে দাগা দিয়েছি, কিন্তু আমি তো তোমারই মেয়ে। তেজ বলো অহংকার বলো, তোমার স্বভাব থেকেই তোমার মেয়েতে বর্তেছে। তারপর মার মুখখানা মনে করতে চেষ্টা করল, বলল, মা, তোমার নামে দিব্যি গেলে বাবার ওষুধ ফেরত দিয়েছি, তোমার নামে যেন কলঙ্ক না পড়ে। কালী, দুর্গা, চণ্ডী, শিব এত সব জানে না সত্য, জীবনের সাক্ষাৎ দেবতাদের কাছেই বারবার আশীর্বাদ প্রার্থনা করে। সাহেব ডাক্তারের ওষুধ ধন্বন্তরী হোক। আবার তার চিরকৌতূহলী চিত্ত ওই ভয়ঙ্কর গম্ভীর মুহূর্তেও হঠাৎ অজান্তেই কখন নেহাত ছেলে মানুষের মতো কৌতূহলী হয়ে ওঠে। বিস্মিত পুলকে দৃষ্টি বিস্ফারিত করে দেখে ডাক্তার কিভাবে রোগীর বুকে পিঠে নল বসাচ্ছে, আর সেই নলের দুটো মুখ নিজের কানে ঢুকিয়ে গম্ভীর মুখে বসে আছে। একটু পরে শুনতে পেল ভারী ভারী একটা গলা উচ্চারণ করছে, ভয় না আছে, ভালো হয়ে যাবে।
ম্লেচ্ছকে দেবতা ভাবলে কি পাপ হয়? তারপর রঙ্গমঞ্চের সমারোহ মিটল। যারা ডাক্তারকে নিয়ে এসেছিল তারা তার সঙ্গেই সরে পড়ল, আর উদ্যত বজ্র হাতে নিয়ে দুটো মানুষ নিশ্চেতনের মতো নিষ্ক্রিয় হয়ে বসে রইলেন, বাণুজ্যে আর বাণুজ্যে গিন্নি। মাটির পুতুলের মতো বসে আছেন দুজনে, বুঝতে পারছেন না এই অবস্থায় ঠিক কোন পথে চলা বুদ্ধিমানের কাজ হবে। না, বজ্রবোধ করি ওদের মাথায় পড়েছে। নবুর কথা ভুলে গেছেন ওরা। অপেক্ষাকৃত সচেতন ছিল সদু। সে চলে যাবার আগে নিতাইকে হাতছানি দিয়ে ডেকে ডাক্তার কি কি নির্দেশ দিয়ে গেল তা ভালো করে বুঝিয়ে দিতে বলেছিল, এবং সেই ফাঁকেই ঝপ করে বলে বসেছিল, টাকা কে দিল রে, মাস্টার? নিতাই মাথা চুলকে বলে, না মানে ব্যাপারটা কি জানো সদুদি, বৌঠান হঠাৎ সেদিন ঘাটের পথে ডেকে কেঁদে পড়ে। সদু থামিয়ে দেয়। ঈষৎ কঠিন সুরে বলে, বউ যার তার কাছে কেঁদে পড়বার মেয়ে নয়, ভনিতা রেখে সত্যি কথাটা বল, ঝপ করে বল। অতএব নিতাই সত্যি কথাই বলে। ঘাটের পথে নিতাইয়ের হাতে গলার হার খুলে দিয়ে সব বলেছে সত্য। আমার যেমন স্বামী তোমারও তেমনি বন্ধু, সেই বুঝে কাজ করবে। কলকাতায় গিয়ে এই হার বিক্রি করে সাহেব ডাক্তার নিয়ে এসো। ওপর হাতের তাগাজোড়াও খুলে দিতে চাইছিল, নিতাই নিবৃত্ত করেছে। রোগীর ঘরে কেউ নেই। সত্য আস্তে আস্তে এসে বিছানার কাছে দাঁড়িয়েছিল। সদু ঢুকতে এসে ফিরে গেল। মনে মনে বলল, বাঁচে যদি তো তোর পুণ্যেই বাঁচবে বউ। বেহুলা মরা স্বামী নিয়ে স্বর্গ পর্যন্ত ধাওয়া করেছিল। সাবিত্রী যমরাজের পেছনে ছুটেছিল। যুগে যুগে তারা সকলের পুজো পাচ্ছে। একটু পরেই আবার যেতে গিয়ে শুনতে পেল, বউ শাশুড়ির কাছে এসে নরম গলায় বলছে, সাহেব ডাক্তারের ওষুধ তো তোমরা সর্বদা ছুঁতে পারবে না, রোগীর ভাতটাই বরং আমাকে দিয়ে রান্নাঘরটা তুমি। এলোকে সে নড়ে চড়ে শুকনো গলায় বলে ওঠেন, তা এখন তুমি যা বলবে তাই শিরোধার্য করতে হবে। মহারানী ভিক্টোরিয়ার নিচেই তুমি, তা রান্নাঘরের ভার না হয় বাঁধি নিল, তোমার ছেলেদের ভার কে নেবে? সত্য আরো নম্র গলায় বলে, ঠাকুরজির কাছেই তো বেশি বেশি থাকে ওরা। থাকে বলে গলায় চাপাতে হবে? জগতে সবই সম্ভব। সদুর দিকে টেনেও কথা বলেন এলোকেশী। সদু পরবর্তী কথা শোনবার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকে, আর শুনতে পায় বউয়ের আরো নরম গলা। ঠাকুরজি তো ওদের প্রাণতুল্য দেখেন, গলায় চাপা ভাববেন কেন মা? কিন্তু সত্যর এই নরম গলাটা কেন সদুর চোখে জল এনে দেয়? কেন যেন মনে হয় সত্যর গলায় এই নরম সুর একেবারে মানায় না। ওর সেই জোরালো গলাটাই ভালো, অনেক ভালো। সাহেব ডাক্তারের হাত যশে কি সত্যর শাঁখালোহার পুণ্যে, অথবা নবকুমারের নিজেরই পরমায়ুর জোরে বেঁচে গিয়েছিল নবকুমার। কিন্তু ভেতরে ভেতরে কে জানে, সত্যকে সে নিজের জীবনদাত্রী বলেই ভাবতে অভ্যস্ত হয়ে গেছে সেই থেকে। অতএব সে জীবনটা নিয়ে সত্য যা করতে পারে করুক। যে দেশে অসুখ করলেই সাহেব ডাক্তার পাওয়া যায়, মৃত্যু ভয় বলে বিভীষিকাটাই থাকে না, সত্য যদি নবকুমারকে নিয়ে সেই দেশে প্রতিষ্ঠিত করতে চায়, সেই চাওয়াটাকে আর হাস্যকর অবাস্তব বলে উড়িয়ে দেয় না নবকুমার। কাজেই সত্যর কাজ কিছুটা সহজ হয়ে এসেছে। হয়তো এই জন্যেই লোকে বলে থাকে, ভগবান যা করেন মঙ্গলের জন্যে। নবকুমারের এই মারাত্মক রোগটাও শেষ অবধি সত্যর জীবনে, অন্তত সত্যর মতে, পরম মঙ্গল ডেকে এনেছে। ছেলেদের মানুষ করতে চায় সত্য, মানুষের মতো মানুষ। আর সে মানুষ হতে হলে জগৎটাকে দেখতে হয়। অবশ্য তারপরও কি আর কাঠখড় পোড়াতে হয়নি? অনেক হয়েছে। অবশেষে আস্তে আস্তে মেঘ কেটে সূর্যকিরণের আভাস দেখা যাচ্ছে। ভবতোষ মাস্টারের চেষ্টায় নিতাই আর নবকুমারের এক একটা চাকরি জোগাড় হয়েছে কলকাতায়। নিতাইয়ের রেলি ব্রাদার্সে, নবকুমারের সরকারি দপ্তরে। অতএব ওদের এখন এক পা রথে এক পা পথে। নবকুমার অবশ্য মা বাপের কাছে নিজে প্রস্তাব করেনি, করতে পারেনি, সত্যকেই বলতে হয়েছে। তবে কথা বন্ধ করেছেন তারা ছেলে বউ দুজনের সঙ্গেই।
এলোকেশী আজকাল খাওয়া শোয়া ব্যতীত বাড়ি থাকেন না বললেই হয়, আর নীলাম্বর সন্ধ্যার দিকে হরিসভায় যেতে শুরু করেছেন। কিছুদিন আগে পর্যন্ত শুধু সত্যর ওপর একটু খাপ্পা ছিল, কিন্তু সত্যর সাহেব ডাক্তার ডাকারূপ অসাধ্য সাধনের পর থেকে শুধুও যেন কেমন মহিমাস্তব্ধ। মাঝে মাঝে নিজের জীবনের খাতাটাও বুঝি উল্টে দেখতে শুরু করেছে আজকাল সদু। সদু যদি ওইরকম নির্ভীক হতে পারলে হয়তো সদুর জীবনটা এমন বরবাদ হয়ে যেত না। হয়তো বিপথগামী স্বামীকে সুপথে টেনে এনে সুখে সংসার করতে পারত। কিন্তু সত্যর মতো সত্যের শক্তি সদুর নেই। সত্যর মতো বলতে জানে না সদু। মনে জ্ঞানে যে কাজে দোষ দেখব না, পাপ দেখব না, সে কাজে নিন্দের ভয় কেন করব? নিন্দের সুখ্যাতির ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকাও তো একরকমের স্বার্থপরতা। কিসে লোকে আমায় নিন্দে করবে আর কিসে আমায় সুখ্যাতি করবে, এই চিন্তায় যদি স্বামী পুত্রের ভালোটি পর্যন্ত না দেখি, সেটা তো ঘোর স্বার্থের কাজ। সদু উঠে পড়ে লেগে স্বামীকে শোধরাতে পারত, তা পারেনি সদু। ভয় খেয়েছে। সদু মামার বাড়িতে এসে অকারণে মামা মামিকে বাঘের মতো ভয় করে মরেছে। ন্যায় অন্যায় কথাটি কখনো বলতে পারেনি সদু। সদু ভীতু, সত্য সাহসী। তাই সত্য আজ ডোবার ঘোলা জল থেকে মুক্ত হয়ে সাগরে তরি ভাসাতে গেল। পাড়াপড়শির ঘরে ৭০ বয়সী যেসব বৌঝি আছে, তাদের মধ্যেও সত্য একটা আলোড়ন এনেছে বইকি। তাদের দিনরাত্রির চিন্তার অনেকখানি দখল করে রেখেছে সত্য। কি আশ্চর্য, কি বিস্ময়, কি অলৌকিক! ঠিক তাদেরই মতন একটা মেয়ে মানুষ স্বামী পুত্র নিয়ে কলকাতার বাসায় যাচ্ছে। আর কিসের কবল থেকে? না এলোকেশীর মতো ভয়ঙ্করীর কবল থেকে। ওদের স্বামীরা এখন কিছুদিন যাবৎ দাম্পত্য সুখের মাধুর্য থেকে বঞ্চিত। কারণ নিভৃত নির্জনে সেই তাদের স্ত্রীরা এখন অনবরত নবকুমারের সাহস ও প্রেমের দৃষ্টান্ত দেখাচ্ছে। হতভাগ্য স্বামীরা নবকুমারকে স্তরৈন, মেয়ে মানুষের বশ ইত্যাদি বিশেষণে ভূষিত করেও বিশেষ সুবিধা করতে পারছে না। তবে বউগুলার অসুবিধা এই, সত্যর সঙ্গে একবার নির্জনে দেখা করে তাদের স্বামীদের স্তরৈন করে তোলার মন্তরটা শিখে নেবে, এই উপায় নেই। বাড়ুজ্যে গিন্নির বউয়ের সঙ্গে মেশার ব্যাপারে তাদের প্রতি কড়া নিষেধ আছে। আর ঘাটে আসার সময় স্বামী, পিশাশুড়ি কি বড় ননদ, নিদেন পক্ষে একটা পুঁচকে ননদও পাহারাদার থাকে। অতএব মন্তর শেখা হয় না। অবশ্য ওপরওয়ালাদের শুনিয়ে তারা সত্যকে ছিচিক্কার দেয়। যে মেয়ে মানুষ বুড়ো শ্বশুর শাশুড়ির সেবারূপ মহৎ কর্মে জলাঞ্জলি দিয়ে ছেলেদের ভালো স্কুলে পড়াবো ছুতো করে বাসায় যায়, সেই মেয়ে মানুষকে শতধিক দেবে না আর মেয়ে মানুষরা? কিন্তু দিক, সত্যর কানে এসব আসেও না। এলেও সত্যর কানের ভেতর দিয়া মরমে পশে না। সে তখন শুধু বাসায় যাবার প্রস্তুতি সাধনে যত্নবতী। এই সময় কথাটা একদিন পারল সত্য। হয়তো সেটাকেও ওই প্রস্তুতি হিসেবেই সে ধরেছে, অথবা এক অনিশ্চিতের পথে পা বাড়াবার আগে জন্মের শোধ জন্মভূমিকে দেখবার বাসনা তাকে প্রবলভাবে পেয়ে বসে। কারণটা যাই হোক, কথাটা পারে সত্য। যাবার আগে একবার ওখানে ঘুরে আসব। ঘুরে আসতে ইচ্ছা করছে, অথবা ঘুরে আসলে ভালো হয়, কি ঘুরে আসা কর্তব্য, এইসব ভাষার ধার দিয়েও যায়নি সত্য। ঘুরে আসব, তার মানে ব্যাপারটা স্থির সিদ্ধান্তের কোঠায়। এখন ব্রহ্মার বেটা বিষ্ণু এলেও সে সিদ্ধান্তের রদ হবে, এই আশা কারো নেই। এলোকেশী বিরস মুখে বলেন, যাবে ভালো কথা, তা আমাকে বলতে এসেছ কেন? শুধোচ্ছ নাকি অনুমতি নিচ্ছ? হ্যাঁ, আবার কথা কইছেন এলোকেশী বউয়ের সঙ্গে। তার কারণ কথা কওয়াই তার রোগ। মুখ বুজে দুদণ্ড থাকা তার কোষ্ঠীতে নেই। কথা বন্ধ করব ভেবেও কয়ে ফেলেন। সত্য তার বড় বড় চোখ দুটো একবার তুলে তাকিয়ে দেখে বলে, না, সে মিথ্যে রঙ্গর দরকার দেখি না। যাব যখন মনস্থ করেছি, যাওয়ার ব্যবস্থাই করতে হবে। জানানটা দিলাম, ঠাকুরকে বলবেন পঞ্জিকাটা একবার দেখে দিতে। এলোকেশী স্বস্বভাবে এসে পড়েন।
ভেঙে উঠে বলেন, বাপ উদ্দেশ্য করে না, তা বাপের বাড়ি যাবে কোন সুবাদে? বাপকে একবার পেন্নাম করতেই যাব। সত্য আকাশের দিকে তাকিয়ে উদাস মুখে বলে, মা বাপেরই কর্তব্য আছে, সন্তানের নেই? তা বেশ, কর্তব্য করো, যেও বাপকে পেন্নাম করতে। আমার ছেলে বিনিয়াভানে যাবে না, তা বলে রাখছি। সত্য উঠে দাঁড়িয়ে বলে, এমন এক একটা অনাসৃষ্টি কথা বলো তুমি। তোমার ছেলেকে তুমি আটকাবে তো আমি এতখানি রাস্তা যাব কি পাড়ার লোকের সঙ্গে? তোমার আবার সঙ্গ! এ লোকে সে পিচ করে একটা পিচ ফেলেন। ডাকাতে তোমায় দেখে ভয় পাবে মা। পেলেই মঙ্গল। সত্যও কথা ইটি টানে। তবু লোকসাক্ষী একটা ব্যাটার ছেলের সঙ্গে থাকা ভালো। আর বাবাকে পেন্নাম করা তো বাবার জামাইয়েরও কাজ। ইল্লিমারি টুস্কি, আরও কত শুনব? বলে রাখালি কত খেলাই দেখালি। শ্বশুর আবার কবেকার গুরু ঠাকুর হলো তা তো জানিনি। মেয়ে মানুষের যদি এত হয়, ব্যাটার ছেলের একেবারেই বা হবে না কেন, তাও তো জানিনি মা। মা বাপ উভয় পক্ষেই গুরুজন। বলে এবার উঠেই যায় সত্য। জানত এইরকমই হবে, তাই আর অনুমতি চাওয়ার প্রহসনটা করতে চেষ্টা করেনি। প্রবলের জয় অবশ্যম্ভাবী। পঞ্জিকা দেখে যাত্রার দিন দেখাও হয়। শুভ মুহূর্তে অনুযায়ী যাত্রা করে স্বামী পুত্রকে নিয়ে পালকিতে গিয়ে ওঠেও সত্য। বিশেষ কোনো বাধা আর আসে না। হালই ছেড়ে দিয়েছে তারা। পালকি সত্যর শ্বশুরবাড়ির গ্রাম ছাড়ায়। পালকির দরজা সরিয়ে মুখ বাড়ায় সত্য। নবকুমার বলে, ঘোমটা খুলে মুখ বাড়াচ্ছ কেন? কে কোথায় দেখে ফেলবে? সত্য পুলককম্পিত স্বরে বলে, দেখলেই বা, এখন তো আর আমি শ্বশুরবাড়ির বউ নই। বলি, মেয়ের ছেলে তো বটে। বলছি কি তা নয়, তবে মুখে তো লেখা নেই বউ কি ঝি। দেখো না, ওখানে গিয়ে কিরকম গাছ কোমর বেঁধে দোষীবৃত্তি করে বেড়াই। বড় ছেলে তুড়ুর এসব আলোচনা হৃদয়ঙ্গম করবার বয়স হয়েছে। সে বলে ওঠে, যা, তুই আবার গাছ কোমর বাঁধবি কি? আবার তুই? সত্য তীব্র ভর্ৎসনায় বলে ওঠে, কতদিন বলেছি মাকে তুই বলতে নেই, তুমি বলতে হয়? সহসা কথার মাঝখানে হেসে উঠে নবকুমার। হয়েছে হয়েছে, খুব শাসন হয়েছে। বড্ড একটা মানুষও, তাই সুশিক্ষে দেয়া হচ্ছে। আমি তো বুড়ো বয়স অবধি মাকে তুই বলেছি। সত্যর মুখ কঠিন হয়ে ওঠে। বলে, তুমি যা যা করেছিলে বুড়ো বয়স অবধি, তার দৃষ্টান্ত তুমি অন্য সময় ছেলের কানে ঢেলো। আমি যখন একটা শিক্ষা দীক্ষা দিতে আসব, তখন তার উপর ঝাঁপিয়ে পড়ে আর বাগড়া দিতে এসো না। বাবা, কি হলো? কিসে যে তোমার কি হয় বোঝা দায়। নবকুমার বোঝে একটু বেকায়দা হয়ে গেছে। ক্ষণপূর্বের সেই পুলকোচ্ছল লাবণ্যময়ী মূর্তি অন্তর্হিত হয়ে গেল ওই কাঠিন্যের আড়ালে। তাই আপোষের সুর ধরে সে। সত্যি, সত্যবতীর ওই চাপল্য, ওই লাবণ্য, ওই আহ্লাদে আলো হয়ে ওঠা মুখ কি অপূর্ব, কিন্তু বড় ক্ষণস্থায়ী। মুহূর্তে মেঘে ঢাকা পড়ে যায়। আর যায় নবকুমারেরই বোকামিতে। অথচ নবকুমার কিছুতেই বুঝতে পারে না কিসে কি হয়ে যায়, কিসে কি হয়ে যেতে পারে। সত্যবতীর নাগাল কোনোদিনই কিসে পাবে। কিন্তু সত্যর মুখের মেঘ কাটাতে পেরেছে নবকুমারের আত্মজ। তুড়ো ইত্যবসরে মায়ের কোল ঘেঁষে বসে বলেছে, মামাবাড়ি গিয়ে ভালো ছেলে হতে হয় না মা? না না, সব বাড়িতেই ভালো ছেলে হতে হয়, শুধু মামার বাড়ি গিয়ে আরো বেশি বেশি ভালো হতে হয়। আমি তো সেসব জানি, কিন্তু খোকা বোকাটা কিচ্ছু জানে না। মামাবাড়ি গিয়ে শুধু অ্যাঁ করে কাঁদবে। ছেলের ওই অ্যাঁ ভঙ্গিতে হেসে ফেলেছে সত্য। না, অন্তত এই পথটুকুতে তেমন ভয় নেই নবকুমারের। মেঘ স্থায়ী হবে না, বুঝি গতির মধ্যেই আছে এক অপূর্ব পুলকের স্বাদ। তাই মুহূর্তে মুহূর্তে কিশোরীর মতো উচ্ছ্বসিত হয়ে উঠছে সত্য। ওগো দেখো দেখো, ওই মাঠে কি কালো গরুটা, ঠিক যেন গয়ার পাথর বাটি। তুড়ো দেখ দেখ, ওই পুকুরটায় কত পদ্ম ফুটেছে। ছোটবেলায় আমরা ওই পদ্ম গাদা গাদা তুলতাম। মামার বাড়ি চল, দেখাবো তোকে সেই পুকুর। আচ্ছা হ্যাঁ গো, ওই গাছটা কি বলতো, ঠিক ধরতে পারছি না।
পাতাগুলো বেশ কেমন নতুন ধরনের। ওমা ওমা, কি চমৎকার বুনো ফুল! গন্ধ এলো ঠিক আমাদের ওখানকার মতন। নিজের খুশিতে নিজের সঙ্গেই কথা বলে চলেছে সত্য। স্বামী পুত্র উপলক্ষ মাত্র। নবকুমার হাঁ করে চেয়ে থাকে সেই মুখের দিকে। এতদিন ঘর করেছে, দুটো ছেলের বাপ হল। এমন প্রকাশ্য দিনের আলোয় এত স্পষ্ট করে এমনভাবে কবে তাকিয়ে থাকতে পেরেছে তার লাবণ্যময়ী স্ত্রীর মুখের দিকে? বাসায় যাওয়ার ভয়টা একটু কমে এসেছে। এখন বরং একটু একটু রোমাঞ্চময় উন্মাদনা। সেখানে গুরুজনের রক্তচক্ষুর ভয় নেই, নেই পাড়াপড়শির গুরু ভয়, শুধু নবকুমার আর সত্য। চাকরির ভয়টা খুব জোর আছে, তবে ভবতোষ মাস্টার প্রচুর ভরসা দিয়েছেন। বলেছেন, নবকুমার যা ইংরেজি জানে তার শিকি ইংরেজি শিখেও সাহেবের অফিসে কাজ করছে কত লোক। নবকুমার ঢুকতে না ঢুকতেই সাহেবের নেক নজরে পড়ে যাবে নির্ঘাত। আর বলেছেন, গ্রামে পড়ে থেকে জমি জমার উপর সত্যি জীবন কাটানোর ইচ্ছেটা এ যুগে অচল ইচ্ছে। কলিকাতায় গিয়ে দুটো কামিজ করাতে হবে, আর একজোড়া সুজুতো। এ নইলে তো আর অফিসে যাওয়া যাবে না। ভবতোষ তাদের জন্য একটা বাসাও ঠিক করে রেখেছেন নাকি। নিজে তিনি মেসে থাকেন, কিন্তু নবকুমারের তো তাতে চলবে না। সে যখন ফ্যামিলি নিয়ে যাচ্ছে। নিতাইটার কপাল মন্দ, ওর বউকে বাসায় আনতে পারবেন না। নিতাইয়ের মামা বলেছেন, বউ কলকাতার বাসায় গেলে তার হাতে আর তাদের খাওয়া চলবে না। এত বড় শাস্তির ভয় তুচ্ছ করে বরের সঙ্গে বাসায় যাবে, এত সাহস নাকি নিতাইয়ের বউয়ের নেই। অতএব নিতাইকেও নবকুমারের হাঁড়িতে জায়গায় দিতে হবে। বউটাকে যদি আনতে পারত নিতাই, বেশ দুটো বউতে থাকতো একসঙ্গে। হোক বামুন কায়েত, কেউ কারুর ভাতের হাঁড়ি নাড়তে না যাক, দুজনে একত্রে বসা, গল্প করা, চুল বাঁধা, পান সাজা, এসব তো করতেই পারত। তা হবার জো নেই। বেচারি নিতাইটাকে তাদেরই একটু যত্ন আত্তি করতে হবে। ভবতোষ বলেছেন, খুব খাসা বাড়ি, 3-4খানা ঘর, মস্ত দরদালান, রান্নাঘর, ভাঁড়ার ঘর, উঠোন, কুয়োতলা, জলের কলও নাকি আছে। বাড়ির ভেতরে নয়, দরজার কাছে। থাক, তার জল খেয়ে জাতজম্ম না খাওয়ানোই ভালো। কুয়োর জল যখন আছে, সে যা হয়ে হবে। প্রধান কথা ভাড়া, বড়ই গায়ে লাগবে। বাপের কাছ থেকে তো আর টাকা চাইতে যাবে না নবকুমার। কিন্তু ভবতোষ বলেছেন, কলকাতায় ওরকম বাড়ি 10 টাকাতেও সহজে মেলে না। নেহাত বাড়িটা ভবতোষের এক বন্ধুর বাড়ি বলেই 8 টাকায় পাওয়া যাচ্ছে। হোক, নবকুমার তো তেমনি মাইনেও পাচ্ছে 58 টাকা। এত বড় মোটা মাইনের চাকুরের পক্ষে ওতে কাতর হওয়া ঠিক নয়। যাক, তাই হোক। তা বলে নিতাইয়ের প্রস্তাব সে নেবে না। নিতাই বলেছে ভাড়ার ভাগ দেবে না। ছি, নবকুমারের এত বন্ধু নিতাই, তাই কখনো নেওয়া যায়? কিন্তু কে জানে সেখানে সত্যর মেজাজ কেমন থাকবে। এখানে তো ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট। সেখানে যতই হোক নিতে একটা পরের ছেলে, সত্য যদি তার সামনে মেজাজ দেখায়, না, তা বোধহয় করবে না। সেদিকে সভ্য আছে। এখন কবে সেই দিনটি আসে, যবে সেই অজানা অচেনা দরদালানে বসে 2 বন্ধু অফিসের ভাত খাবে, আর সত্য এলোচুল দুলিয়ে কোমরে কাপড় জড়িয়ে ছুটোছুটি করে রান্না করবে, পরিবেশন করবে। এ সমস্তই সম্ভব হবে সত্যর শক্তিতে। বিগলিত প্রেমে সত্যর দিকে তাকিয়ে দেখে নবকুমার। কিন্তু সত্যর তখন দৃষ্টি লক্ষ্যভেদী, নাসারন্ধ্রস্ফীত, সমস্ত চেতনা একাগ্র। সহসা চেঁচিয়ে ওঠে সে, ওই তো জটা দাদাদের বাড়ির চিলেকোঠা, ওই গাঙ্গুলি কাকাদের উঠোনে বাজ পড়া নারকোল গাছটা। ও বেহারারা, ডান দিকে ডান দিকে। পথ দেখিয়ে দেওয়ার ভার সে নিজে নিয়েছে। পালকি নামাতেই একটা বিরাট চাঞ্চল্যের ঢেউ উঠেছিল। তারপর জানা হতেই আকাশ থেকে পড়ল সবাই। না বলা না কওয়া এমন করে মেয়ে কেন উপস্থিত? এমন তো হবার কথা নয়। কি মূর্তি নিয়ে নামছে? কে ফেলে দিয়ে যেতে এসেছে? ওগো না গো না,
ষড়ৈশ্বর্যময়ী রাজরানীর বেশে এসেছে সে কার্তিক গণেশের হাত ধরে, ভোলানাথকে সঙ্গে করে। মন কেমন করছিল, তাই দেখতে এসেছে বাপকে, বাপের বাড়ির সবাইকে, এসেছে জন্মভূমি দেখতে। বাড়ির কলরোল মিটিয়ে অন্দরমহলের দিকে এগোলো সত্য। চারিদিকে বিভ্রান্ত দৃষ্টি মেলে। আর যেই ভেতর বাড়ির উঠোনে পা ফেলল, তুমুল একটা কান্নার রোল উঠল, বিলাপ মিশ্রিত রোল। আলাদা করে বোঝবার উপায় নেই গলা কার, ঐকতান বাদন। বাড়ির সকলের সঙ্গে পাড়ার মহিলারাও যোগ দিয়েছে অনেকে। কিন্তু নতুন কার জন্যে বিলাপ? ভুবনেশ্বরীর ঘটনাটা তো অনেক দিনের হয়ে গেছে। না, বিশেষ কারোর জন্যে বিলাপ নয়, আর সদ্য শোকের কাতরতাও নয়। খানিকটা সত্যর আবির্ভাবে আনন্দাশ্রু, আর বাকিটা সত্যর ওই দীর্ঘ অনুপস্থিতিকালের মধ্যে সংসারে যা যা শোকাবহ ঘটনা ঘটেছে তারই ফিরিস্তি জানিয়ে নতুন করে বিলাপ ক্রন্দন। এই ক্রন্দন রোলের মাঝখানে দিশেহারা সত্য ছেলে দুটোর হাত ধরে উঠোনের একধারেই দাঁড়িয়ে থাকে, আর বাড়িতে নবকুমার উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে উৎকর্ণ হয়ে বসে থাকে। সামনে শ্বশুর বসে, কিন্তু তাকে প্রশ্ন করবে এত বুকের পাটা নবকুমারের নেই। সেই যে প্রণাম করে ঘাড় হেঁট করে বসেছে তো বসেই আছে। তাছাড়া তিনি তো দেখা যাচ্ছে নির্বিকার। বাড়ির মধ্যে এত বড় ক্রন্দন রোল যখন ওকে তিলমাত্র বিচলিত করতে পারছে না, তখন ব্যাপারটার গুরুত্ব নেই বলেই মনে হচ্ছে। নবকুমারও পাড়া গাঁয়ের ছেলে, মেয়ে শ্বশুরবাড়ি থেকে এলে কান্নাকাটির ঘটনা তার একেবারে অজানা নয়। তাই ক্রমশ সে নিশ্চিন্ত হয়, আর রোলটাও আস্তে আস্তে ফিকে হয়ে আসে। ঈষৎ নড়ে চড়ে রামকালী কথা বলেন। কখন বেরিয়েছ? আগে। নবকুমার চমকে তাকায়। রামকালী তাকিয়ে দেখেন একটি স্বাস্থ্যবান সুকান্তি পুরুষের দেহে এখনো যেন একখানা লাজুক কিশোরের মুখ। সুন্দর সুকুমার, কিন্তু বুদ্ধির ছাপ খুঁজে পাওয়া যায় না। মনে মনে মৃদু আক্ষেপের হাসি হাসেন। একে স্নেহ করা যায়, ভরসা করা যায় না। হয়তো এই জন্যেই ভগবান সত্যকে অমন দৃঢ় মজবুত করে গড়েছেন। ও লতার মতো আশ্রয় চাইবে না, বনস্পতির মতো আশ্রয় দেবে। একটা নিঃশ্বাস পড়ল। মনে করলেন সত্যর কপালে চির দুঃখ। রামকালীর মেয়ে রামকালীর ললাট লিপি পেয়েছে। কত দুঃখী রামকালী, কত সুখী ছিল ভুবনেশ্বরী। আগে স্বপ্নেও কল্পনা করেননি রামকালী এমন করে কখনো ভাববেন, নিজেকে কখনো দুঃখীর কোঠায় ফেলবেন। নবকুমারের ওই তটস্থ সুরের আজ্ঞে শুনে রামকালী মৃদু হেসে আরেকবার বলেন, কখন বেরিয়েছ? আগে সেই প্রাতঃকালে দুটো ফেনা ভাত খেয়েই। কথাটা বলেই বোধ করি নিজের বেকুবিটা বুঝতে পারে নবকুমার। প্রাতঃকালকে আরও মোক্ষম করে বোঝাবার জন্যে ওই ফেনা ভাতের প্রসঙ্গটা না আনলেই হতো। প্রাতঃকালই যথেষ্ট ছিল। কিন্তু মুখের কথা হাতের ঢিল। রামকালী ব্যস্ত হয়ে বলেন, সে কি এতটা সময় লেগেছে? তাহলে তো না না, আর বসে থাকা নয়, শীঘ্রই হাত মুখ ধুয়ে। নবকুমার এবার কিঞ্চিত স্পষ্ট গলায় বলে, না না, ব্যস্ত হবেন না, পথে পালকি নামিয়ে আহার হয়েছে, সঙ্গে জলপান ছিল। তা হোক, বেলা পড়ে এসেছে। ওরে, কে আছিস? একসঙ্গে অনেকগুলো নানা বয়সের ছেলে এসে দাঁড়ায়। অর্থাৎ এরা আশেপাশে উঁকিঝুঁকি মারছিল, শুধু সামনে আসতে ভরসা পাচ্ছিল না। রামকালী বললেন, অন্দরে গিয়ে বলগে বাবাজির হাত মুখ ধোয়ার ব্যবস্থা করতে। হাত মুখ ধোয়াটা একটা সাংকেতিক শব্দ, মূল অর্থ জলখাবারের ব্যবস্থা করা। ওরা দু একজন ব্যস্ত হয়ে চলে যায়, দু একজন দাঁড়িয়ে থাকে, আর কে একজন খপ করে বলে বসে, জামাইবাবুর কি মজা, কেমন কলকাতার বাসায় গিয়ে থাকবে। রামকালী ঈষৎ চমকে ওঠেন, ভাবেন এটা আবার কি কথা। সত্য তো ঘোমটা ঢাকা অবস্থায় একটা প্রণাম করেই ভেতরে চলে গেছে। নবকুমারের সামনে বাপের সঙ্গে কথা বলেনি। তাছাড়া ছিল পাড়াপড়শির হুল্লোড়।
নবকুমার মেয়েদের মতো লজ্জার ভান করে বসে আছে। রামকালী ঈষৎ কৌতুকের স্বরে বলেন, কলকাতার বাসার কথা কি বলছে? প্রশ্নটা নবকুমারকে। নবকুমার উত্তর না দিয়ে পারেন না, তাই সে আস্তে আস্তে বলে, হ্যাঁ, সেই রকমই স্থির হয়েছে। শুনে সুখী হচ্ছি। এখন কলকাতায় উন্নতির নানাবিধ পন্থা হয়েছে। কোনো কর্মের চেষ্টা হয়েছে নাকি? আগে হ্যাঁ, মাস্টারমশাই একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। রামকালীর জামাতা, তাই কর্তব্যবোধেই প্রশ্ন করেন রামকালী, কোথায়? আগে সরকারি দপ্তরে। সুখের কথা, তা কোথায় থাকবার ঠিক করেছ? মেসে? আগে না, বাসায়। মাস্টারমশাই বাসাও ঠিক করে দিয়েছেন। রামকালী অবশ্য বেতন কত তা জিজ্ঞেস করেন না, শুধু সামান্য চিন্তিত স্বরে বলেন, তাহলে তো পাচকের ব্যবস্থাও করতে হবে। একা বাসা নিয়ে। নবকুমার আর বেশিক্ষণ লজ্জা বজায় রাখতে পারে না। পুলক গোপনের উচ্ছ্বসিত আভা মুখে মেখে বলে, পাচকের দরকার হবে না। তুড়ু খোকার মা, আপনার মেয়েই তো যাচ্ছে। আমার মেয়ে? সত্য? সত্য কলকাতার বাসায় যাচ্ছে? নবকুমার থতমত খেয়ে চুপ করে যায়। বুঝতে পারে না রামকালীর এই স্বরটা ঠিক কোন ভাবব্যঞ্জক। একটু যেন বিচলিত মনে হল না? হ্যাঁ, কিঞ্চিত বিচলিত হয়েছেন রামকালী। অনেকদিন আগের একদিনের কথা মনে পড়ে গেছে। বালিকা মূর্তি নিয়ে সত্য ভেসে উঠেছে চোখের সামনে, আর তার সামনে ভেসে উঠেছে আরেকখানা ভয় ব্যাকুল মুখ। সেই মুখের সামনে আঙুল তুলে সত্য বলছে, তোমার যে এত কিসের ভয় মা? এই তুমি দেখি নিও, কলকাতায় আমি যাব যাব যাব। সত্য তার প্রতিজ্ঞা রাখছে, কিন্তু তা দেখে গর্বে আনন্দে বিস্ময়ে পুলকে কে মুগ্ধ হবে? নিঃশ্বাস গোপন করে বললেন, সাহস করতে পারছ সুখের বিষয়, তা তোমার মাতা পিতার ব্যবস্থা? দিদি আছে, পাড়াপড়শিরা আছে। তা ওরা আপত্তি করলেন না? এবার আর নিজেকে সংবরণ করা দুঃসাধ্য হয়ে ওঠে নবকুমারের। প্রায় একগাল হেসে ফেলে বলে, আপত্তি কি আর তারা না করেছেন? কিন্তু আপত্তি টিকলে তো। ধুয়ো ধরল, ছেলেদের ভালো স্কুলে পড়ানো চাই। বুদ্ধির রাজা তো। ওর সেই উদ্ভাসিত মুখের দিকে তাকিয়ে সহসা ওর উপর ভারী একটা স্নেহ অনুভব করলেন রামকালী। অন্দরে পাঠিয়ে দিলেন নবকুমারকে। অন্দরের অবস্থা তখন হাস্যমুখর। সত্যর ছেলেদের নিয়ে ঠাট্টা আমোদ চলছে দিদিমা সম্পর্কীয়দের। সত্যকে ঘিরে বসেছে বাড়ির বাকি সবাই। রাসুর নতুন বউ, শিবজায়ার আইবুড়ো নাতনিরা, রাসুর দুই ভাদ্র বউ, ভাগ্নি দুটো, পড়শি বাড়ির নবীনা প্রবীণার দল। মোক্ষদার বেশি কথা বলার ক্ষমতা আর নেই, তবু আসরের একপাশে বসে আছেন দেওয়ালে ঠেস দিয়ে। শুধু সারদা এই আসরে অনুপস্থিত। সারদার মরবার সময় নেই। তার ঔদাসীন্যের কাছে সত্যর নতুনত্ব, অপূর্বত্ব, বৈচিত্র্যের বহুমুখিতা সব কিছুই পরাস্ত মেনেছে। কিন্তু আর সবাই তো সারদা নয়, তাই প্রশ্নের উত্তর দিতে দিতে নিজে আর কাউকে কোনো প্রশ্ন করবার সময় পাচ্ছে না সত্য। অথচ সে তো নিজেকে দেখাতে আসেনি, সবাইকে দেখতে এসেছে। কিন্তু কৌতূহল যে সকলেরই অদম্য। দুটো ছেলে হয়ে গেল, তারা ডাগরটি হল, যোগাযোগ তো নেই। ওরা অবশ্য ছেলেদের অন্নপ্রাশনে বলে পাঠিয়েছিল, কিন্তু রামকালী তখন তীর্থে ঘুরছেন। তবে ফিরে এসে তো কই। কিন্তু এতদিন কেন আসেনি সত্য? আর এখন এমন হট করে এলো কেন? এই প্রশ্ন চাপা পড়ে গেল। এখন প্রশ্ন কলকাতার বাসা। সেখানেই সহস্র কৌতূহলের প্রশ্ন। কে সাহস দিল সত্যকে? কে দেখবে সেখানে সত্যকে? শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতে বরের সঙ্গে বাসায় যাবার পরিকল্পনাটা তার মাথায় এলোই বা কি করে? আর তাদের অনুমতিই বা পেল কোন অলৌকিক সাধনার জোরে? তাছাড়া গেলে জাত যাবে কিনা, ম্লেচ্ছর জল খেতে হবে কিনা, জুতো মোজা পরতে হবে কিনা,
বরের সঙ্গে ল্যান্ডো ফেটিং চড়ে গড়ের মাঠে হাওয়া খেতে যেতে বাধ্য হতে হবে কিনা, ইত্যাদি বহুবিধ খাপ ছাড়া প্রশ্ন তো আছেই। অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে ক্লান্ত সত্য একসময় বলে ওঠে, বাবা, নিজের পাঁচালি গাইলাম এই অবধি, তোমাদের খবরাখবর কিছু শুনতে দাও। মোক্ষদা ক্লান্ত আর্তকণ্ঠে বলে ওঠেন, আমাদের আবার খবর? যারা মরেনি তারা এখনো বিধাতার অন্নজল ধ্বংসাচ্ছে, এই খবর। বাহ, ও কি কথা? ঠিক কথাই বলেছি সত্য। চিরটা কাল তোকে মুখ করেছি, ভেবেছি হাঁড়ির হাল হবে তোর। এখন দেখছি তুই টেক্কা মারলি, তুই দেখালি। বেশ করেছিস, সে মতলব করেছিস। এখন সবাই বলছে ইংরেজি বিদ্যের জয় জয়কার। ছেলে দুটোকে যদি কলকাতায় ইংরেজি স্কুলে দিতে পারিস। শিবজয়া সম্প্রতি বিধবা হয়েছেন এবং কিছুক্ষণ আগে গগনভেদী চিৎকার করে সত্যকে বুঝিয়েছেন সত্যর মা পরম পুণ্যবতী ছিল, মরে পুণ্যের পরাকাষ্ঠা দেখিয়ে গেছে এবং জগতে যে যেখানে শাঁখা নেওয়ার গৌরব নিয়ে এখনও টিকে আছে, তারা যেন এই বেলা সেই গৌরব বজায় থাকতেই পৃথিবী থেকে সরে পড়ে। এখন শিবজয়া মুখে কাপড় ঢাকা দিয়ে শুয়েছিলেন, পোড়া মুখ কাউকে দেখাবেন না বলে। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বিনী মোক্ষদার এই বাক্য শুনেই তার নির্বেদ ভঙ্গ হল। মুখের কাপড় সরিয়ে বলে উঠলেন, বললে ভালো ছোট ঠাকুরজি, জন্ম গেল ছেলে খেয়ে, আজ বলছে ডান। বলি একাল সেকাল সবাইয়ের বাংলা সংস্কৃততে চলল, বেশি বিদ্বান হলো তো ফার্সি, আর এখন ওই মেলেচ্ছ ভাষা না শিখলে আর। ফার্সিটা মেলেচ্ছ ভাষা সেজো বউ? ও মা, শোনো কথা, জন্মকাল ফার্সির কথা শুনে এলাম, কই কখনো তো শুনিনি মেলেচ্ছ ভাষা। সত্য এবার কথা বলে, থাক পিস ঠাকমা, ওসব জাত থাকা জাত যাওয়ার গপ্প। ও তোমার যা যাবার সে যাবেই, তাকে কে রুখতে পারবে? ও কথা ছাড়ো, তা তোমার এমন হাল হলো কি করে তাই বলো। এত তীর্থধম্ম করে হাওয়া বদল করে এসেছ, শরীর তো ভালো হবার কথা। আর ভালো? মোক্ষদা জিভে একটা শব্দ করেন, আমার ভালো একেবারে সেই যমরাজ এলে তবে। বর তো কখনো চোখে দেখিনি, ওই যমবরের চতুর্দলাতে চড়েই যাব। তবে একালে ভালো আর কজন আছে? এই সেবারও যে গাঁ দেখেছি সে আর নেই। মানুষের দেবদ্বিজে ভক্তি যাচ্ছে, গুরুলঘু জ্ঞান যাচ্ছে, মানুষ মনুষ্যত্ব সব ঘুরছে। দেখবি, ঘুরে ঘুরে দেখবি তো, দেখিস সুখ পাবি না। দিন 7 থাকার পর ফিরতি পথে অনবরত সেই কথাই ভাবতে ভাবতে চলে সত্য। ভাবে আর মনে মনে বলে, দেখেছি পিস ঠাকুমা, দেখে বুঝেছি তোমার কথাই ঠিক, সুখ পেলাম না। সেই আগের গাঁ আর নেই, নেই আগের আনন্দ সুখ তৃপ্তি। এবারও ছেলেবেলাকার খেলার জায়গাগুলোয় গিয়ে গিয়ে বসে দেখেছে সত্য, চেষ্টা করেছে আগের দিনের সুর বাঁধতে, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত সেটা হাস্যকর হয়ে উঠেছে। ছেলেদের দেখাবে বলে ফট করে একদিন গাছে চড়তে গিয়েছিল, ছেলেরা এমন হাঁ হাঁ করে উঠল যে নেমে আসতে হলো। সেই সাঁতারের পীঠস্থান বড় দিঘিতে গিয়ে সাঁতার দিয়েছে, সুখ পায়নি। নোনা আতা আর নোড় কুড়োতে গিয়ে কেমন যেন পাগলামি মনে হয়েছে। তবু কুড়িয়ে এনে ছেঁচে আচার করবে বলে রেখে দিয়ে ফেলে রেখেছে। বুঝেছে সুখ পাবে না ওতে। সুখ তো সবটা নিয়ে, সেই সবটা, সম্পূর্ণটা, অখণ্ডটা কোথায়? কোথায় সেই আগের সঙ্গী সঙ্গিনীরা? আর কোনখানে সুখ পাবে সত্য? এর মাঝখানে কোথায় খুঁজে পাবে রামকালী চাটুর্যের সেই মাঠ বেড়ানো দস্যি মেয়েটাকে, যাকে খুঁজে পাবার জন্য এত তোড়জোড় করে আসা? আর সেই মেয়েটার মা, তার ছায়াও কি থাকতে নেই? সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, সব বদলে গেছে। সত্যর সেই চেনা জগৎটি অদৃশ্য হয়ে গেছে।
নিশ্চিহ্ন হয়ে গেছে সত্যর আসনটি। সত্যর জন্মভূমির মাটিতে সত্য এখন আগন্তুক, বহিরাগত। এখন এখানে চোখের সামনে অন্যায় ঘটতে দেখলেও চুপ করে যেতে হয়। মনে হয় থাক, দুদিনের জন্য এসে আর বেপরা দুঃসাহসে বলতে পারা যায় না, এ বাপু তোমাদের অন্যায়। নইলে এ কদিনেও তো দেখল কম নয়। অনেক অন্যায্য ঘটনা ঘটছে এখন সংসারে। তার কারণ বাবাই যেন কেমন একটু উদাসীন হয়ে গেছেন। আগে পাড়ার ছেলেদের এতটুকু বেচাল করবার জো ছিল না। এখন বাড়ির ছেলেরাও ওই সামনেই যা ভয় করে, আড়ালে সমীহর বালায় নেই। পাড়াতেও কতই দেখল, জটাদার বউ এখন গলা তুলে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, আর জটাদা নাকি বউয়ের কাছে জোড় হস্ত। সত্যর মামাবাড়িতে ভাইয়ে ভাইয়ে হাঁড়ি ভিন্ন হয়ে গেছে। দু বাড়িতে দুদিন নেমন্তন্ন খেতে হয়েছে সত্যকে। তুষ্টু গয়লা পক্ষাঘাত হয়ে বিছানায় পড়ে, তুষ্টুর বউ কেঁদে কেঁদে লোকের দৌড় দৌড় ঘুরছে, কিন্তু কেউ আর ওর কাছে ঘি দুধ নেওয়ায় গা করছে না। টালবাহানা করে অন্যের কাছে নিচ্ছে। বলে কি না, তুষ্টুর বউয়ের পাতা দই মুখে করা যায় না। তুষ্টুর বউ আবার ঘি তৈরি করতে শিখল কবে? জিনিস একটু যদি নিরেশি হয়, তা বলে চিরকেলে লোকটার ঝুঁক দুঃখুর সময় দেখবে না? মানুষ আর জন্তু জানোয়ারে তবে তফাৎ কি? লুকিয়ে 2 টাকা দিয়ে এসেছিল সত্য তুষ্টুকে। তুষ্টুর চোখ দিয়ে জল পড়েছিল। বলেছিল, বাপের মতন মনটি, কবিরাজ মশাই আছেন তাই এখনো বেঁচে আছি। কুমোর জ্যাঠা, কামার খুড়ো, ধোপা পিসি কারুর সঙ্গে দেখা করতে বাকি রাখেনি সত্য। কিন্তু আগের মতো কেউ সহাস্যে বলেনি, এসেছিস, আয় বস। আসন পেতে দিয়ে বলেছে, আসুন দিদি ঠাকুরুন, বসুন। আশ্চর্য, একসঙ্গে সবাই কি করে বদলে গেল! বদলায়নি শুধু গ্রামটা, বদলায়নি গাছপালা, মাঠ, বন, দিঘি, পুকুর। এরাই শুধু উচ্ছ্বসিত আনন্দের স্বাগত জানিয়েছে, মাথা নেড়ে নেড়ে কোলাহল করে। আবার বিদায়কালে তারাই বিষণ্ণ বিধুর দৃষ্টি মেলে মৌন বেদনার মতো তাকিয়ে থেকেছে। এরাই শুধু বদলায়নি। কিন্তু ওদের কাছে আর কতটুকু আশ্রয়? আশ্রয় চাই হৃদয়ের কাছে, প্রাণোত্তাপের কাছে। কোথায় সেই উত্তাপ? সকলেই ভালো করে যত্ন করেছে আর বলেছে, ওরে বাবা, দুদিনের জন্য এসেছে। কেউ বলেনি, তুই যে আমাদের চিরদিনের। সত্যর মা বেঁচে থাকলে কি অন্যরকম হতো না? মার কাছে কি সত্যর সেই শৈশবটি সোনার কৌটোয় তোলা থাকত না? সত্য এসে দাঁড়ালে মা সেই কৌটোটি খুলে ধরে হাসি মুখে বলতো না, এই দেখ, কিচ্ছু হারায়নি তোর, সব আছে, আমি তুলে রেখেছি। তাহলে হয়তো সত্যর সেই পুতুলের বাক্সটাকেও এসে দেখতে পেত সত্য। মা বলতো, এই দেখ, তোর হাতের কাপড় পরানো এই তোর বড় বউ, মেজ বউ, নবউ। সেবারে এসে যেমন রেখে গিয়েছিলি তেমনি আছে। হ্যাঁ, ঠাকুমার শ্রাদ্ধে এসে সেবার নিজের ফেলে যাওয়া পুতুল বাক্স সাজিয়েছিল সত্য। তারপর তো তার নিজের জীবনের মধ্যেই এলো পুতুল ভেঙে যাওয়ার ঘটনা। মাটির পুতুলের কথা আর কে ভেবেছে? সত্য হয়তো মার ছেলে মানুষিতে হাসত, তবু সুখ পেত। মা না থাকলে বাপের বাড়ি এসে সুখ নেই। নিঃশ্বাস ফেলে ভাবল সত্য, অত বড় সংসারের মধ্যে সেই মানুষটাকে অনেকের মধ্যে একজন মাত্র ছাড়া তো আর কোনোদিন কিছু ভাবেনি। হঠাৎ আজ ধরা পড়ছে সেই একজন ছাড়া সমস্ত অনেকই অর্থহীন। তবু ওরই মধ্যে পিস ঠাকুমার কাছে দুদণ্ড বসলে প্রাণটা ঠান্ডা হতো। কিন্তু সেই দুর্দণ্ড প্রতাপ মানুষটার এত দুরবস্থা হয়েছে যে দেখলে প্রাণটা ফাটে। সত্য বলেছিল,
অতিরিক্ত খেটে খেটেই তুমি এমনি করে দেহটা ভেঙেছ পিস ঠাকুমা। তোমার সেই শরীর স্বাস্থ্য এই কবছরে এমন হয়েছে। মোক্ষদা ধিক্কারের হাসি হেসে বলেছেন, অতিরিক্ত যদি খাটব না তো সেই ভূতের মতো আঁকাড়া গতন নিয়ে করতাম কি বল? ভেতরের ভূতই রাত দিন ছুটিয়ে মারত। আর এখন সেই ভূত যে তোমাকে জীর্ণ করে ফেলল। মরুক গে, যে কদিন পৃথিবীর অন্ন জলের বরাত আছে গড়িয়ে গড়িয়ে বাঁচবই। তারপর যে পারবে সে মুখে এক নুড়ো আগুন দিয়ে চিতেই তুলে দেবে। যার ছেদ্দায় আসবে সে এক মুঠো পিণ্ডি দেবে। যার জন্যে একটা দিন অসহ্য পালবার কেউ নেই, তার আবার বাঁচা মরা। সত্য ব্যথিত হয়ে বলেছিল, বাবাই তোমার সব করবেন পিস ঠাকমা। মোক্ষদা উদাস কণ্ঠে বলেছিলেন, তা অবশ্যই করবেন। রামকালী মহৎ মানুষ, হয়তো মায়ের মতন করেই পিসির শ্রাদ্ধ করবেন। তবু মনে মনে তো জানবেন, যা করছি বাহুল্য করছি, ভিক্ষে দিচ্ছি। আশ্চর্য, মোক্ষদাকে দেখে আগে কি কেউ কখনো ঘুণাক্ষরেও ভাবতে পেরেছে এই সংসার মোক্ষদার নিজের নয়? এখানে মোক্ষদার জন্যে তেরাত্রির অসহ্য পালবার মতো কেউ নেই। মোক্ষদা মরলে যে তার মুখে আগুন দেবে, পিণ্ডি দেবে, সে দয়া করেই দেবে, মোক্ষদার প্রাপ্য পাওনা বলে দেবে না। অত দাপট তবে কোন ভিতের ওপর খাড়া ছিল? নাকি কোথাও কোনো ভিত ছিল না বলেই ফোঁপড়া দাপটটা অত বড় করে তুলে ধরতেন মোক্ষদা? জানতেন হাতটা একটু শিথিল হলেই মুহূর্তে ভূমিষ্যাৎ হয়ে যাবে ফাঁকা ইমারত। ভাবতে ভাবতে ছেলে দুটোকে একটু কাছে টেনে নিয়ে বসল সত্য। এরাই জোর, এরাই ইমারতের ভিত। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ চতুর্দশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।